আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। হট্টগোল আর সংঘর্ষের মধ্য দিয়েই নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত 18, আহত অন্তত 20। এবং চলতি বছরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী এ সময় বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা এখনো পূরণ হয়নি। রাস্তাঘাটে, পাড়া মহল্লায় সন্ত্রাসীদের উৎপাত, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট করে নিয়ে যাওয়া, এগুলো মানুষ প্রত্যাশা করেনি বলেও জানান তিনি। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে, পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি, স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। এটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। সারা জাতি, সাধারণ মানুষ যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না, এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা, এটা তো আমরা প্রত্যাশা করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আজ। নতুন সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। তবে নতুন সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগে মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এ সময় দু গ্রুপের সংঘর্ষে 2 ছাত্র আহত হন। সেখানে ছিলেন আমাদের রিপোর্টার জাকির হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এসে মধুর ক্যান্টিনে মূলত এই কমিটি কে বাধাগ্রস্ত করছে। তারা বলছে যে আসলে একপাক্ষিক কমিটি ঘোষণা করা হচ্ছে বিধায় তারা মূলত এই মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীরা তারা মনে করছে যে এটা একটা বৈষম্য। শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কেন কমিটি ঘোষণা করবে? ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক তারা তো ঢাকা ইউনিভার্সিটি তো শুধু এই 24-এর সংগ্রামে ছিল না, ছিল সকল প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। দর্শক, শুধু কেন ঢাকা ইউনিভার্সিটি একপাক্ষিক সুবিধা ভোগ করবে, এটাই হচ্ছে তাদের দাবি। এই জন্য তারা মূলত এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মধুর ক্যান্টিনে এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতারা রয়েছে তাদের দুই পাশে অবস্থান করছে। এর আগে আপনারা দেখতে পেয়েছেন যে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে গেছে। দর্শক, একদম উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মধুর ক্যান্টিনে। এই ভাই উঠেন, এগুলো নিউজ করেন।
দাবিতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখনো ঢাবির বাইরে রয়েছেন, যদি ভাই বোনদের প্রতি মায়া দয়া থাকে, দাবিতে চলে আসুন। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাবে, আমরা দাবি ত্যাগ করব না। আমরা দাবি ত্যাগ করব না। আমি কোনো ক্ষমা মানবো না। আমার পেটে লাথি মারছে, এর জবাব লাথি দিয়েই হবে। লাথি মারার পরে সরি আমি মেনে নিব না। আমি কখনো সরি আই ওয়ান্ট অ্যাকসেপ্ট সরি। আমরা উত্তর আই ওয়ান্ট অ্যাকসেপ্ট সরি। আমার গর্জন আসে নাই। আমরা সুস্থভাবে যে সবাইকে ধাক্কা দিতেছে তার নাম শুভ। শুভ নাম, শুভ নাম আমার গলা ধরে ধাক্কা দিছে, এরে ধাক্কা দিছে, আমাদেরকে লাথি দেওয়া হয়েছে ভিতর থেকে। এই কমিটি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি কেউ মানি না, মানবো না। ঢাবির সিন্ডিকেট, ঢাবির সিন্ডিকেট, ঢাবির কালো হাত। আন্দোলন যখন বন্ধ হওয়ার মুহূর্তে, যখন প্রতিটা হল থেকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টকে বের করে দেওয়া হয়েছে, ওই মোমেন্টে কিন্তু আন্দোলনে হাল ধরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা। বিভিন্ন পয়েন্টে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা 16 জুলাই থেকে আন্দোলন ধরে রাখে, যেটা আমরা শেষ পর্যন্ত আন্দোলনে বিজয় লাভ করি। তাহলে আজ কেন নতুন ছাত্র সমাবেশ যখন হচ্ছে সেটা দাবি কেন্দ্রিক চলে যাচ্ছে? কেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা দাবি কেন্দ্রিক চলে যাচ্ছে? যেখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিকে আমাদের স্টেক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের ন্যায্য পাওনা যেটা আমাদের অধিকার, ওটা আমরা পাচ্ছি না। কেন আমাদের সাথে এই বৈষম্যটা করা হচ্ছে? এটার জন্য আজকে আমাদের এই অবস্থান নেওয়া দাবির বিরুদ্ধে। এখন পর্যন্ত তারা যে প্ল্যাটফর্মটা করছে, তারা যে স্ট্রাকচার করছে, সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি, আমাদেরকে জানায়নি। শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় আজকে ছাত্র সমাবেশ ঘোষণা হবে, আপনারা চলে আসুন। কেন এই জিনিসটা মধুর ক্যান্টিনে হবে? আমরা বলেছি যে ঘোষণাপত্র শহীদ মিনার থেকে হোক, যেখানে আমাদের আন্দোলনের ঘোষণাগুলো এসেছে, কিন্তু তা না করে তারা সেটা আবার মধুর ক্যান্টিনে নিয়ে এসেছে, যে তারা দাবির ক্যান্টিনে দাবি ভিত্তিক করতে যাচ্ছে। এটার বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব জাহেদা পারভীন সই করা এক প্রজ্ঞাপনে এর নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর গুঞ্জন ছিল। মাহফুজ আলম গেল বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এবার জেলা সংবাদ। দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সাভারের রাজালাখ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশবাসীর কাছে এই আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশকে আরও বেশি সক্রিয় হতে বলা হয়েছে। খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে। তিনি আরও বলেন, সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে, এজন্য নিজে ভোরের রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বের হচ্ছেন বলেও জানান তিনি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। তারপরে আপনারা দেখেন যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে। এই জনগণ সচেতন হবে। এই যে যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। আরেকটা জিনিস দেখবেন, আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে, এটা কিন্তু যে খুব যে আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, বাট এখন হলো যেমন ধরেন আমি যদি, যেহেতু অনেক আগে এখানে আমি চাকরি করছি, আপনাকে যদি এরকম ডাকা হইতো, একটা ক্যামেরা পাওয়া যাইতো কিনা সন্দেহ। আমার যদি একটা খেলার জন্য যদি একটা ক্যামেরাম্যানরে আনতে হইলে তারে অনেক করে চেষ্টা করে আনা হইতো। বাট এখন যেহেতু মিডিয়ার যুগে একটা জিনিস খুব তাড়াতাড়ি সবাই জানতে পারে, এটা কিন্তু সবাই উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, আমারও কিন্তু সাথে সাথে কিন্তু এই লোকগুলি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 23 জন। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিলেন, যারা শিক্ষা সফরে যাচ্ছিলেন। কর্নেল সোফন ফ্রামানেহে বলেন, যারা মারা গেছেন তারা সবাই প্রাপ্তবয়স্ক। বাসে চালক সহ থাকা 49 জন আরোহী সকলেই থাই নাগরিক ছিলেন বলেও জানান তিনি। এদিকে থাই প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জানাবো খেলার খবর। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে দুদল। তবে চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে 2টি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। আইসিসির সূচি অনুযায়ী মে মাসে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ দল। এফটিপির আওতাভুক্ত এই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি সিরিজ। চলতি বছর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানও। জুলাই আগস্টে পাকিস্তানকে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নতুন গল্প নিয়ে আগামী জুলাইয়ে পর্দায় ফিরছেন সুপারহিরো সুপারম্যান। ছবিটি নির্মাণ করেছেন জেমস গান। তবে আসন্ন সুপারম্যান ছবির জন্য বিশ্বজুড়ে প্রচারণা চালাতে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে। মূলত গ্রেটা গেরগুইগেন বারবি ছবির বিপণন কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রস্তুতির পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায়, বারবি ছবিটি বিশ্বব্যাপী $1.44 বিলিয়ন আয় করেছে। যে কোনো সিনেমার জন্য এটি একটি স্বপ্ন এবং প্রত্যাশিত লক্ষ্য, আর সেই পথে হাঁটতে চায় ওয়ার্নার ব্রোস। তারা সুপারম্যানকে সফল দেখতে অপেক্ষা করছে। সেজন্য স্টুডিওটি একটি বিস্তৃত ক্রস প্ল্যাটফর্ম প্রচারণা পরিচালনা করতে চাইছে। বিভিন্ন প্ল্যাটফর্মে খাওয়ার চ্যানেল থেকে শুরু করে নানা রকম জনপ্রিয় শোগুলোতে ছবিটির প্রচারণার জন্য টার্গেট করা হয়েছে, যেখানে অংশ নেবে সুপারম্যান ছবির টিম। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হট্টগোল আর সংঘর্ষের মধ্য দিয়েই নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত 18, আহত অন্তত 20। এবং চলতি বছরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়, অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।